আমাদের সকলের প্রিয় সোনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে রাতের আঁধারে। লেখক সায়ন রুদ্র। সায়ন রুদ্র জন্ম 18 জুলাই 1992, বেসরকারি সংস্থায় কর্মরত। রহস্য রোমাঞ্চ লেখক হিসাবে বিশেষভাবে জনপ্রিয়। বর্তমানে তার লেখা বইগুলো হলো ভয়ের আড়ালে, ভ্যাম্পায়ারের আগমন, পোড়ো মন্দিরের রহস্য, ভয় ও ভূত, কবিতা সমাহার, কবিতা যা জীবনের কথা বলে, মহাযোদ্ধা ইন্দ্রজিৎ। বর্তমানে তার লেখা নানা গল্প নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অডিও স্টোরি হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে এই আশা করি। সামগ্রিক পরিচালনা সৌম্যশ্রী সেনগুপ্ত ও রনিতা দেবনাথ। সূত্রধর রৌনক মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অতনু ভট্টাচার্য, বর্ণালী দে বর্মন, পিয়ালি মণ্ডল, শীর্ষেন্দু মুখার্জি, প্রবীর মিত্র। সম্পাদনা ঝিনুক চ্যাটার্জি। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের গল্প শুরু করা যাক। বিমল, বিমল। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল বিমলের। কেউ যেন ডাকছে তার নাম ধরে। গলার আওয়াজটা একজন বয়স্কা মহিলার, কিন্তু এত রাত্রে কে তাকে ডাকতে যাবে? ওঠ বিমল, সময় হয়ে গেল যে। আমি তোকে মেরে তোর রক্ত খাবো। বহুদিনের তৃষ্ণার্ত যে আমি। ওঠ বাবা। আবার ডাকটা কানে গেল বিমলের। সেই গলার আওয়াজের মধ্যে এমন এক অদ্ভুত জাদু আছে যে সেই ডাককে কিছুতেই উপেক্ষা করা যায় না। উঠে বসে পড়ল বিমল। নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সে। পাশে শুয়ে থাকা তার বিধবা মা এই ব্যাপারে কিছুই জানতে পারল না। আয় বাবা, আমার কাছে আয়। আমি যে তোর জন্য অপেক্ষা করছি। বিমল চলতে লাগলো সেই ডাক লক্ষ্য করে। তবে বিমল যেন এখন আর নিজের ইচ্ছাতে নেই। সে যেন সেই বয়স্কা মহিলার ইশারাতেই চলছে এখন। সাতই অগস্ট 2009, নদিয়া জেলার একটা ছোট্ট শহর বঙ্কিমনগর। তবে জায়গাটাকে শহর না বলে আধা গ্রাম আধা শহরই বলা যেতে পারে। সকালে ট্রেন থেকে জোনা কয়েক প্যাসেঞ্জারই নামলো। তাদের মধ্যে নামলো রথিন আর রজত। ট্রেন আবার ছুটে চলল আপ গেদে লাইনের দিকে। রথিন আর রজত কলকাতাতে থাকে। এখানে এসেছে তাদের বন্ধু সুধীরের আমন্ত্রণে। সুধীর, রথিন আর রজত একই কলেজে পড়তো, একই হোস্টেলে থাকতো। কলেজ লাইফে তাদের তিনজনের মধ্যে খুব ভাব ছিল। এরপর কলেজ লাইফ শেষ হলে তারা তিনজনেই যে যার বাড়িতে চলে যায়। তাদের মধ্যে এখন আর যোগাযোগ নেই বললেই চলে। প্রায় 5 বছর হয়ে গেল। এর মধ্যে সুধীর আর রথিন বিয়ে করলেও রজত এখনো বিয়ে করেনি। বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিলেও নিজের পছন্দ মতন পাত্রী এখনো সে পাচ্ছে না। কিরে, সুধীরের তো এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকার কথা। কই, তাকে তো দেখছি না। আরে গাড়ি নিয়ে কি স্টেশনে ঢুকে দাঁড়িয়ে থাকবে নাকি? নিশ্চয়ই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। চল বাইরে বেরিয়ে। বাবা, 2 টাকা ভিক্ষে দেবে বাবা? 2 দিন ধরে কিচ্ছু খাইনি বাবা, 2 টাকা ভিক্ষে দাও। রজতের কথা শেষ হওয়ার আগেই ওদের একদম সামনে এসে কথাটা বলে উঠল এক বৃদ্ধা। বৃদ্ধার পরনে সাদা শাড়ি, অত্যন্ত নোংরা এবং জায়গায় জায়গায় ছেঁড়া। এক হাতে ধরা একটা লাঠি, আর এক হাতে একটা অ্যালুমিনিয়ামের ছোট বাটি, যেটা নিয়ে সে ভিক্ষা করতে বেরিয়েছে। একেবারে জরাজীর্ণ অবস্থা। মুখের চামড়া ঝুলে পড়েছে। মুখের দাঁত হয়তো আর একটাও নেই।
তবে এসবের মধ্যে একটা অস্বাভাবিক ব্যাপার হলো বৃদ্ধার চোখ। তার চোখ দুটো যেন ওই দিনের বেলাতেও কেমন অস্বাভাবিক রকমের চকচক করছে, ঠিক যেমন রাতের বেলাতে কুকুর বেড়ালদের চোখ দুটো জ্বলজ্বল করে, ঠিক তেমনই লাগছে তার চোখ দুটো। এ কি, কে তুমি? যাও যাও যাও, এখানে কোনো ভিক্ষা টিক্ষা হবে না। রথিন, একটু চুপ থাক না। এই নাও ঠাম্মা, এটা দিয়ে কিছু কিনে খেও, কেমন? নিজের পকেট থেকে মানিব্যাগটা বের করে তা থেকে একটা 10 টাকার নোট বার করে বৃদ্ধার বাটিতে রেখে কথাটা বলে উঠল রজত। নিজের বাটিতে সেই নোটটা দেখে বৃদ্ধার চোখ আরও জ্বলজ্বল করে উঠল। বেশ খুশি হয়েই তিনি রজতকে বলে উঠলেন, তুই ভালো থাক বাবা, আমি তোকে আশীর্বাদ করছি। তোর সব বিপদ কেটে যাক, তুই সুস্থ থাক, ভালো থাক। কথাটা বলে সে বৃদ্ধা হঠাৎ করেই তার লাঠি ধরা হাতখানা আশীর্বাদের ভঙ্গিতে রজতের মাথায় ঠেকালেন। তারপর কিছু না বলেই সামনের দিকে এগিয়ে গেলেন সেই বৃদ্ধা। চলুন স্যার, এবার যাওয়া যাক। ঘাড় ঘুরিয়ে সেই বৃদ্ধার দিকে তাকাতেই যাচ্ছিল রথিন। এমন সময় খানিক রসিকতার সুরেই তাকে কথাটা বলল রজত। হ্যাঁ চল। খানিক অন্যমনস্কভাবে কথাটা বলে রথিন রজতের সাথে চলল স্টেশনের বাইরে বেরোনোর উদ্দেশ্যে। যদি সেই বৃদ্ধার দিকে আরেকটু ভালোভাবে খেয়াল করত, তবে সে দেখতে পেত হঠাৎ করেই সেই বৃদ্ধা স্টেশনের মধ্যেই কর্পূরের মতন অদৃশ্য হয়ে গেল। আচ্ছা রজত, তুই আমাকে এটা বলতো, তুই হঠাৎ করে ওই মহিলাকে 10 টাকা দিতে গেলি কেন? ওকে দেখেই তো আমার পছন্দ হলো না। এ কেমন বিচ্ছিরি গন্ধ, কতদিন স্নান টান করেনি কে জানে। আচ্ছা রথিন, তোর শরীরে কি দয়া মায়া বলে কিছুই নেই নাকি বলতো? হ্যাঁ, ওনাকে দেখে কি তোর একবারও মনে হয়নি যে উনি কতটা অসহায়? তা না হলে উনি কি আর এই বয়সে ভিক্ষা করতে বেরোবে? নিশ্চয়ই ওনার বাড়িতে লোকজন কেউ হয়তো ওনাকে দেখে না, তাই তো। আরে রথিন, রজত, ওয়াও ভাই আমার, উফ, কেমন আছিস বন্ধু? উফ, কত দিন পর তোদের সঙ্গে দেখা বলতো। হ্যাঁ, রজতের কথা শেষ হওয়ার আগেই মহা খুশিতে তাকে জড়িয়ে ধরল সুধীর। সেই কবে রথিনের বিয়েতে তোদের সঙ্গে দেখা হয়েছিল, তাও প্রায় 1.5-2 বছর হয়ে গেল। তারপর থেকে তো আর দেখাই হয়নি। ওই ফোনেই যা একটু যোগাযোগ হয়, কিন্তু তাও তো ভাই 9 মাসে 6 মাসে। আমার ভাগ্য তো অনেক ভালো যে তোদের আমার বাড়িতে আসতে বলাতে তোরা রাজি হয়ে গেলি। তা তোরা সব ভালো আছিস তো? আরে আমাদের কথা ছাড়, তোর কথা বল। তা তোর বিয়েতে আসতে পারিনি বলে কিছু মনে করিসনি তো? আসলে তখন আমাকে অফিসের কাজে বাইরে যেতে হয়েছিল, তাই। আরে না রে না, এতে মনে করার কি আছে? সুবিধা অসুবিধা তো হতেই পারে। তাও তো প্রায় 1 বছর হয়ে গেল। পূর্ণা আসার 1 মাস পরে আমার মাও চলে। হঠাৎ করে কথা বলা থামিয়ে দিল সুধীর। রজত আর রথিন ভালো করেই জানে সুধীর তার মাকে খুবই ভালোবাসত। সে যখন প্রায় 5 বছর বয়সের ছিল, তখনই তার বাবা কোনো এক অসুখে মারা যায়। তখন থেকে তার মাই তাকে মানুষ করেছেন, তার বিয়ে দিয়েছেন। এরপর সুধীরের বিয়ের 1 মাস পরেই তার মা হঠাৎ করে মারা যায়। মায়ের মৃত্যুতে সুধীরের খুব কষ্ট হয়েছিল। যাকে সেসব কথা, এখন চল বাড়িতে চল দেখি। রথিন লক্ষ্য করল সুধীরের চোখের কোণ জলে চিকচিক করে উঠল। আসলে মাঝপথে গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, বুঝলি। হঠাৎ করে ওই স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল রে। এরপর রথিন আর রজতকে পিছনে বসিয়ে সুধীর বাইক স্টার্ট দিল। নে, আমরা এসে গেছি রে। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। বাইরে দাঁড়িয়ে রথিনদের স্বাগত জানালো পূর্ণা। তার বয়স বছর 23-এর মতো হবে, রোগা ছিপছিপে চেহারা, মুখের গড়নটা ভারী সুন্দর। নমস্কার বৌদি। পূর্ণা, এ হচ্ছে রথিন,
আর এ হচ্ছে রজত, আমার কলেজ লাইফের বন্ধু। ওই তোমাকে যাদের কথা বলেছিলাম না। আর রথিন, রজত, ইনি হচ্ছেন পূর্ণা, আমার এক এবং একমাত্র অর্ধাঙ্গিনী। শেষের কথাটা বেশ একটু রসিকতার সুরেই বলল সুধীর। আয় আয় আয়, তোরা সব ভেতরে আয়। আর দে দে দে, তোদের ব্যাগগুলো আমাকে দে তো। আপনারা হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিন, আমি আপনাদের জল খাবারের ব্যবস্থা করছি। এরপর পূর্ণা ভেতরে কিচেনের দিকে চলে গেল। সত্যিই রথিন, বললে হয়তো বলবি যে বাড়িয়ে বলছি, তবে ভাগ্য করে এমন একটা ভালো বউ পেয়েছি, বুঝলি। ঘরের সব কাজে একেবারে পারফেক্ট, বলতে গেলে একেবারে দশভুজা। আরে নে নে, তোরা দাঁড়িয়ে রয়েছিস কেন? বাথরুমটা ওইদিকে ওইদিকে। হ্যাঁ, তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, পূর্ণা এক্ষুনি খাবার নিয়ে চলে আসবে। উফ বৌদি, লুচি আর আলুর তরকারিটা যা হয়েছে না, তার উপর আবার বেগুন ভাজা, একেবারে ছোটবেলার কথা মনে পড়ে যায়। স্কুলে সরস্বতী পুজোর সময় সকল বন্ধুরা একসাথে বসে কলা পাতায় খেতাম। আহ, কি সুন্দর ছিল সে দিনগুলো। হ্যাঁ রে রথিন, তুই ঠিকই বলেছিস। সত্যি সে দিনগুলোর কথা ভাবলে মন এখনো খুশিতে ভরে ওঠে। রথিন আর রজত খেতে বসেছে, আর তাদের পরিবেশন করছে সুধীর আর পূর্ণা। আপনাকে আর দুটো লুচি দিই রথিন বাবু? দেবে? হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। আসলে এতটা পথ জার্নি করে এসেছি, তাই খিদেও পেয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, দাও। এই জানিস তো, তোরা আসবি বলে পূর্ণা সেই ভোর বেলায় উঠে সারাদিন রান্নাঘরে পড়ে রয়েছে। আর আপনাকে আপনাকে লুচি দেবো তো রজত বাবু? দেবেন, তবে একটা। হ্যাঁ। এই বেটা, একটা কেন রে? এই পূর্ণা, তুমি ওকে বেশি করে লুচি দাও তো। ও বেটা খেতে খুব ভালোবাসে, আর একটু লাজুকও বটে। আরে বাবা, কলেজ লাইফে থাকতে তো ও কোনো মেয়ের সঙ্গে কথা বলতেই ভয় পেত, তাই একটু ইতস্তত করছে। এই বেটার ছেলে, এত লজ্জা পাচ্ছিস কেন রে? ও তো বৌদি হয় নাকি? আর পূর্ণা, তুমিও বা ওদের আপনি আজ্ঞে করে কেন কথা বলছো? ওরা আমার বন্ধু, অত আপনি আজ্ঞে করার কোনো প্রয়োজন নেই। এরপর তিনজন আবার গল্প গুজবে মেতে উঠল। কিরে সুধীর, তোদের এই গ্রামটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবি না একবার? প্রথমবার এলাম তোদের গ্রামে, আবার কবে আসবো তার ঠিক নেই। আমাদের গ্রাম দেখতে চাস? কিন্তু ভাই, আমাদের এই অখ্যাত গ্রামে তো দেখবার মতো কিছুই নেই রে। না আছে ভালো কোনো শপিং মল, না আছে কোনো সিনেমা হল। যাই থাকুক সুধীর, তোদের গ্রামটা কিন্তু আমাদেরকে দেখাতে নিয়ে যেতে হবে, বুঝলি তো। শহরের ইট পাথর কংক্রিটের জঙ্গলে কোলাহল আর শব্দ দূষণের মধ্যে থাকতে থাকতে প্রাণটা একবারে ওষ্ঠাগত হয়ে উঠেছে। তাই তো তোর কথাতে একেবারে সোজা দুদিনের জন্য ব্যাগপত্র গুছিয়ে চলে এসেছি তোদের গ্রামে। হ্যাঁ, এখানেই যদি কোনো মেয়েকে ভালো লেগে যায়, তবে সোজা বিয়ে করে একেবারে বাড়ি নিয়ে যাবে, কি তাই তো রজত? রথিন যে কথাটা একটু রসিকতার সুরেই বলছে, সেটা সকলেই বুঝতে পারল। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, তখন ওই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিবি। আমি তোদেরকে বিকেল বেলায় নিয়ে যাব গ্রাম ঘোরাতে, কেমন? আজ? কিন্তু আজ যে অমাবস্যা। হ্যাঁ, আজ অমাবস্যা? ও আচ্ছা, শোন না, তোরা কালকের দিনটা আছিস তো? তোদের না হয় কাল নিয়ে যাব গ্রাম ঘোরাতে। আজ এত দূর থেকে এসেছিস, আজকের দিনটা একটু খেয়ে দিয়ে রেস্ট নে, বুঝলি? কেন সুধীর, আজকে নয় কেন? আর বৌদি কি একটা বললো, আজ অমাবস্যা না কি একটা? আমাদের গ্রামে একটা ব্যাপার ঘটেছে। যাকে বাবা, ওইসব তোদের শুনে আর কাজ নেই। তোরা দুদিনের জন্য বেড়াতে এসেছিস আমার বাড়িতে, আর তাছাড়া তোরা সব শহরে মানুষ হয়েছিস। এসব কথা তোরা হয়তো বিশ্বাসও করবি না, তাই তোদের আর জানালাম না। তার চেয়ে তোরা তো গ্রাম দেখতে চাইছিস তো, এখন খাওয়া দাওয়ার পরে চল, তোদের গ্রামটাকে পুরো ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। তারপর এসে জমিয়ে মাংস দিয়ে ভাত খাওয়া যাবে। কি বলো পূর্ণা? সুধীর, তুই কিন্তু আমাদের থেকে কিছু লুকোচ্ছিস। কি কথা বল না তুই? আরে আমরা তো তোর বন্ধুই হই নাকি? তবে যদি কোনো সিরিয়াস ব্যাপার হয়, মানে আমাদের বলতে খুব অসুবিধা হয়, তবে থাক, আমি জোর করব না। আরে না না না, সিরিয়াস ব্যাপার কিছু নয়।
আর আমাদের বাড়িরও কোনো ব্যাপার নেই এর মধ্যে। এটা এই গ্রামেরই ঘটনা। আসলে তোরা বিশ্বাস করবি না বলেই। সুধীর, তুই আমাদের বন্ধু হোস, আর আমরা জানি যে বানিয়ে গল্প বলার মতো ছেলে তুই নোস। নে, এবার হেঁয়ালি না করে বলতো আসলে তখন কি বলতে চাইছিলিস তুই? না, আসলে মানে বলেই ফেলি, বলো। আসলে হয়েছে কি, স্ত্রী পূর্ণা সম্মতি পেয়ে সুধীর তার গল্প শুরু করলো। সে অনেক বছর আগেকার কথা, বুঝলি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ওই জঙ্গলের মতন আছে। সেখানে একজন বুড়ি বাস করত। বুড়ি বিধবা ছিল, ছেলে মেয়েও কেউ ছিল না। বুড়ি সারাদিন গায়ে গায়ে ভিক্ষা করত। ভিক্ষা করে ওই সারাদিনে যা জুটতো তাই দিয়েই ওই চাল ডাল কিনে নিয়ে বাড়িতে গিয়ে খেত। তা একদিন ওই গ্রামেরই কিছু বাচ্চা ছেলে মেয়ে সেই ওই জঙ্গলের মধ্যে খেলতে গিয়ে হঠাৎই বুড়ির ঘরের সামনে থেকে অদ্ভুত রকম আওয়াজ পায়। আগ্রহী হয়ে তারা সেই ঘরের সামনে গিয়ে দেখে বুড়ি ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে এক মনে চোখ বুজে কি সব ওই মন্ত্র উচ্চারণ করছে। ভীষণ রকম ভয় পেয়ে সেই সব বাচ্চারা তখন ছুটে গিয়ে খবর দেয় তাদের বাড়ির লোকজনদের। তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে বুড়ি তখন সেখানে বসে নানা রকম তন্ত্রমন্ত্র করছিলেন। তা গ্রামে তো তখন ওই অজানা কারণেই দু একদিন ধরে বেশ কিছু যুবক মারা যাচ্ছিল। তাই গ্রামের লোকেরা যখন জানতে পারল যে সেই বুড়ি নানা রকম ওই তান্ত্রিক আচার অনুষ্ঠান করছে, তখন কিন্তু তারা ভয়ানক রেগে গেল। তারা বুড়িকে ডাইনি অপবাদ দিয়ে জীবন্ত জ্বালিয়ে দিল। শুনেছিলাম মারা যাওয়ার আগে সেই বুড়ি নাকি চিৎকার করে বলেছিল, ফিরে আসবো, আমি ফিরে আসবো, বুঝলি। তোরা আমার শরীরটাকে জ্বালিয়ে দিলেও আমার আত্মাকে তোরা শেষ করতে পারবি না। আমি আবার ফিরে আসবো, তোদেরকে শেষ করতে ফিরে আসবো। আর আমি যেদিন ফিরে আসবো সেদিন তোদের গ্রামের কাউকে আমি জীবিত রাখবো না। প্রতি অমাবস্যার রাতে তোদের গ্রামে একজন করে যুবককে শেষ করব, আমি শেষ করব। বাপরে, কি ভয়ঙ্কর! একজন মানুষকে একেবারে জীবন্ত জ্বালিয়ে দিল। আর এটা কত বছর আগের ঘটনা? সেটা অনেক বছর আগেকার কথা, বললাম না তোদের। তা প্রায় 15-20 বছর আগে তো হবেই। কিন্তু সুধীর, সেই ঘটনার সাথে আজকের এই দিনের সম্পর্ক কি? তুই যে বলছিলিস আজ আমাবস্যা, সেটা কেন? সেটাই তো বলছিলাম রে তোদেরকে। হঠাৎ করে 2-3 মাস ধরেই এই গ্রামের একজন করে যুবক হঠাৎই নিখোঁজ হয়ে যাচ্ছে। নিখোঁজ অর্থে আর কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না তাদের। তারা বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও জানা যাচ্ছে না। সবাই বলছে এটা নাকি ওই বুড়িরই কাজ। ওই বুড়ি নাকি আবার ফিরে এসেছে তার প্রতিশোধ নেবার জন্য। প্রতি অমাবস্যার রাতে গ্রামের যুবকদের মেরে সে নাকি তার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। তাই এই গ্রামের লোকেরা কেউ অমাবস্যার রাত্রে বাইরে বেরোয় না। সকলেই সেই বুড়ির আত্মাকে গ্রাম থেকে তাড়ানোর জন্য নানা রকম আচার অনুষ্ঠান করছে। ও, এই ব্যাপার। আমি ভাবলাম কি নাকি সেই জন্যই তোদের গ্রামের সকলেই অমাবস্যার রাতে বাইরে বেরোয় না। তা আমার মনে একটাই প্রশ্ন, কেউ যদি বাইরে নাই বেরোয়, তবে সেই ডাইনি মানে যে বুড়ির কথা বলছিস সে তার শিকার পাচ্ছে কোত্থেকে? মানে সে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে না নিশ্চয়? এখানেই তো আরেক রহস্য, বুঝলি রথিন। যারা যারা নিখোঁজ হয়েছে তারা সকলেই মাঝরাতে ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। তারপর থেকে তাদের আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজের ইচ্ছাতে ঘর থেকে বেরিয়ে গেছে বলিস কি? হ্যাঁ ঠাকুরপো, ও আসলে ঠিকই বলছে। এই নিয়ে 2 মাস হলো এরকম হলো। 2জন ইয়াং ছেলে হঠাৎ করে কোথায় যে হারিয়ে গেল, কেউ তাদের আর খুঁজে পায়নি। তবে একটা ব্যাপার কি জানিস তো, যে 2জন হারিয়ে গেছে গ্রাম থেকে তাদের কেউই বিবাহিত ছিল না। মানে সব ওই অবিবাহিত ছেলে। জানি না আজ আবার কার পালা।
শেষের কথাটা বেশ একটু দীর্ঘশ্বাসের সাথেই বলল সুধীর। অবিবাহিত, ব্যাপারটার মধ্যে কেমন একটা সন্দেহ আছে। আচ্ছা, তোরা ঠিক জানিস তো যে এটা ওই মৃতা বুড়িরই কাজ? মানে এই এই ব্যাপারটা অন্য কিছু নয় তো? পুলিশ কি বলছে? পুলিশে তো অনেক অনুসন্ধান করেও কিছু করতে পারছে না। তুই যে বলছিস সেটা অন্য কিছু, তা কি হতে পারে বলতো? মাঝরাতে ঘরের দরজা খুলে কেউ কেন নিজের থেকে এভাবে অদৃশ্য হয়ে যাবে বলতো? এর কোনো কারণও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে সেই বুড়ির কথাই নাকি সকলে বলছে। আর তাছাড়া তাছাড়া কি সুধীর? তাছাড়া সেই বুড়িকে নাকি কয়েক মাস ধরে জঙ্গলে যেখানে সেই বুড়ি থাকতো সেখানে দেখা গিয়েছিল। রাতের বেলায় যখন কেউ সেই জঙ্গলের ধার দিয়ে যেত তখন নাকি দেখা যেত সেই বুড়ি লাঠি নিয়ে হাঁটছে সেই জঙ্গলের ভেতর দিয়ে। যেমন আগে সে লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে ভিক্ষা করত, লোকজন তো তা দেখেই রীতিমতো ভয়ই পেয়ে গিয়েছিল। এখন তো আর কেউ রাতের বেলা সেই পথ দিয়ে যেতেই চায় না। সবাই বলে ওই বুড়ির আত্মা নাকি এখনো রয়েছে সেই জঙ্গলের মধ্যে। এ গ্রামের কাউকে সে ছাড়বে না। স্ট্রেঞ্জ। তোরা যতই বলিস বিষয়টা ভারী অদ্ভুত কিন্তু। আচ্ছা, সেই বাড়িটা কোথায়? আমাকে একটু দেখাতে পারবি? সেই বাড়িটা? কিন্তু এখন তো আর সেটা নেই। সেটা তো সেই কবেই বুড়ির সাথে সাথে পুড়ে গেছে। তবে জঙ্গলের মধ্যে সেই বাড়ির পোড়া ধ্বংসাবশেষ এখনো আছে। তোরা চাইলে সেটা তোদের দেখাতে পারি, তবে কিন্তু দিনের বেলা যাব। হ্যাঁ, রাতের বেলায় আসলে আমিও একটু, বুঝতেই তো পারছিস। সুধীর একটু ইতস্তত ভাব করছে দেখে রথিনরা ভালোই বুঝতে পারল যে গ্রামের মানুষজনের মতো ভয়টা আসলে তার মনের মধ্যেও ঢুকেছে। আচ্ছা রজত, তুই কি এই বিষয়টা নিয়ে গোয়েন্দাগিরি করবি নাকি বলতো? আমরা দুদিনের জন্য এই গ্রামে ঘুরতে এসেছি, পরশু দিনই তো আবার চলে যাও। কি দরকার বলতো তোর এসব জিনিস দেখার? না মানে আসলে ওই একটু আগ্রহের জন্যই জানতে চাইছি আর কি। বিষয়টা কেমন অদ্ভুত না? প্রায় 18-20 বছর আগে একজন মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো, সে আবার এত বছর পরে আসলো তার মৃত্যুর প্রতিশোধ নিতে, আর সে বেছে বেছে অবিবাহিত যুবকদেরই তাদের শিকার করছে। কেন? দেখ রজত, তোর কিন্তু সব কিছুতেই বেশি বেশি। প্রত্যেক জায়গাতে কিছু না কিছু সংস্কার কুসংস্কার থাকে। এখানকার মানুষদের হারিয়ে যাওয়া সেটা তো নেহাত কাকতালীয় ব্যাপারও হতে পারে, হয়তো হতে পারে এর সাথে আদৌ কোনো ভূত প্রেতের সম্পর্ক নেই। হ্যাঁ, এই বিষয়টা যে আমারও মনে হয়নি তা নয়। কখনো ভেবেছি এসব হতে পারে না, সবই হয়তো মানুষের মনের ভুল। তবে তবে গ্রামে থাকি তো, তাই কিছু সংস্কার মেনে চলতেই হয়। তবু রজত, তুই যখন বলছিস তখন তোদের নিশ্চয়ই নিয়ে যাব সেখানে। সুধীরদের গ্রামটা ভারী সুন্দর, নিরিবিলি, যানবাহনের কোলাহল নেই, শান্ত পরিচ্ছন্ন পরিবেশ। চলতে চলতে একটা ঘন জঙ্গলের সামনে এসে সুধীর রথিনদের দেখিয়ে বলল, ওই যে সেই জঙ্গল যার কথা তোদেরকে বলছিলাম। আচ্ছা, এই সেই জঙ্গল। তো চল একবার ভেতরে ঢুকে দেখা যাক কোথায় তোদের সেই ডাইনির বাড়ি, যার জন্য তোদের গ্রামের মানুষদের এত সন্দেহ। সে কি, ঢুকবি মানে? মানে ঢোকার কি খুব প্রয়োজন আছে? সুধীর, তুই কি ভয় পাচ্ছিস নাকি? কলেজে তো আমরা তোকে বেশ সাহসী বলে জানতাম। তাছাড়া এখন তো দিনের বেলা, এখন কি ওই মৃতা বুড়ির আত্মা এসে আমাদের গলা টিপবে নাকি? থাক না রজত, সুধীর যখন চাইছে না তখন আমাদেরই বা যাওয়ার কি আছে? আরে না না না, ঠিক আছে, তোরা যখন বলছিস তখন তোদের নিয়ে যেতে আর আমার আপত্তি কিসের? আসলে আমি বলছিলাম যে ওই জঙ্গলের মধ্যে তোরা শুধু শুধু কি কারণে যাবি তাই। আচ্ছা ঠিক আছে, নে তোরা আয় আমার সাথে। সুধীরের সাথে সাথে রথিন আর রজত ঢুকলো সেই জঙ্গলের ভিতরে। দিনের আলোতেও জঙ্গলের ভেতরটা কেমন অন্ধকারাচ্ছন্ন রয়েছে, আর সেই জঙ্গলের মধ্যে কেমন অদ্ভুত একটা নীরবতা বিরাজ করছে।
কোনো পোকামাকড়ের আওয়াজও শোনা যাচ্ছে না সেখানে। এই যে, এটাই সেই বাড়ি, এখানেই থাকতো সেই বুড়ি। একটা পোড়া কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়িয়ে কথাটা বলল সুধীর। জঙ্গলের ভেতর সেই কুঁড়ে ঘরটা একা দাঁড়িয়ে রয়েছে। কত বছর, কত সময়ের, কত ঘটনার সাক্ষী হয়ে রয়েছে এই ছোট্ট একটা কুঁড়ে ঘর। এখানেই নৃশংসভাবে পুড়িয়ে মারা হয়েছিল একজন জীবন্ত মানুষকে। রজত ধীরে ধীরে এগিয়ে গেল সেই কুঁড়ে ঘরটার দিকে। তার মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। তার বারবার কেন যেন মনে হচ্ছে এই যুবকদের হারিয়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। এই কুঁড়ে ঘরের যিনি বাসিন্দা ছিলেন, অর্থাৎ সেই বুড়ি, কোনোভাবেই যেন এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে না। কি হলো রজত, কোথায় হারিয়ে গেলি তুই বলতো? হ্যাঁ, না কিছু না। হঠাৎ করে যেন কেমন একটু উদাসী হয়ে গিয়েছিল রজত। রথিনের ডাকে তার হুঁশ ফিরল। রজত, এই রজত, চল এবার ফিরে চল, এখানে আর কিছু দেখার মতো নেই। বৌদি, আজকে যা খাওয়া দাওয়া হয়েছে না, এখান থেকে যেতে আর মনই চাইছে না। ভাবছি সারা জীবন এখানেই থেকে যাই। রাতের বেলা খাওয়া দাওয়ার সময় কথাটা বলল রথিন। পূর্ণা আজ বিরিয়ানি রান্না করেছে। যতীনের বিরিয়ানি খুব প্রিয়। সে না হয় থাকতেই পারতিস, কিন্তু বৌদি, সে কি তোকে এখান থেকে যেতে দেবে একা একা? দরকার হলে মিনাকে না হয় নিয়ে আসবো এখানে, তারপর আমরা দুজন সারা জীবন এই গ্রামেই থেকে যাব। কি বলিস রজত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানিটা খুব ভালো হয়েছে বৌদি। রজত যেন একটু আনমনেই খাচ্ছিল। হঠাৎ করে রথিনের কথাতে তার তালে তাল মেলানোর জন্য সে বলে উঠল কথাটা। আচ্ছা রজত, যখন থেকে তুই এখানে এসেছিস তখন থেকেই দেখছি তুই কেমন যেন একটু চুপচাপ আছিস, কেন বলতো? কি হয়েছে? চুপচাপ? কই না তো, এই তো কথা বলছি, চুপচাপ কোথায় আছি? আসলে ঠাকুরপো মনে হয় একটু লজ্জা পাচ্ছে, প্রথমবার এসেছে তো আমাদের বাড়িতে, তাই না? না মানে আসলে সত্যি করে বলতো বাবা রজত, তুই লজ্জাটা আসলে কি কারণে পাচ্ছিস? প্রথমবার আমার বাড়িতে এসেছিস বলে, নাকি পূর্ণাকে প্রথমবার দেখছিস বলে? বলতো। কথাটা বলেই সুধীর নিজেই হো হো করে হেসে উঠল। রজত রথিনের দিকে তাকিয়ে দেখল সেও হাসছে মুচকি মুচকি। হয়তো খানিকটা লজ্জা পেয়েই চলে গেল পূর্ণা সেই স্থান থেকে, বোধহয় কিচেনের দিকে। রজত, রজত, ওঠো রজত, উঠে পড়ো। হঠাৎ করে মাঝরাতে কারো একটা ডাকে ঘুম ভেঙে গেল রজতের। কেউ যেন ডাকছে তার নাম ধরে। একজন বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর। কিন্তু এত রাত্রে কে তাকে ডাকতে যাবে? তার পাশে শুয়ে থাকা রথিন কি? না, সে তো নাক ডাকিয়ে অঘরে ঘুমোচ্ছে। তবে কে? পাশের ঘরে শুয়ে থাকা পূর্ণা বা সুধীরের মধ্যে কেউ কি? না না, তারাও বা ডাকতে যাবে কেন? তাছাড়া তাদের ঘরের দরজাও তো বন্ধ। আর ডাকটা কেমন একজন বৃদ্ধা মহিলার মতোই মনে হচ্ছে। এসো রজত, আমার কাছে এসো, আমি যে অধীর আগ্রহে প্রতীক্ষা করে রয়েছি তোমার জন্য। আবার ডাকটা কানে গেল রজতের। সে যেন আর কিছুতেই বিছানায় শুয়ে থাকতে পারছে না। কোনো একটা অমোঘ আকর্ষণ যেন তাকে যেতে বলছে সেই অচেনা ডাকের কাছে। সে উঠে পড়ল, ঘরের দরজা খুলে সে বেরিয়ে পড়ল সুধীরের বাড়ি ছেড়ে। তার পাশে শুয়ে থাকা রথিন বা পাশের ঘরে থাকা সুধীর বা পূর্ণার মধ্যে কেউই এই ব্যাপারে কিছুই জানতে পারল না। এসো বাবা, এদিকে এসো। রজত হেঁটে চলেছে গ্রামের অন্ধকার পথ ধরে। কোথায় যাচ্ছে, কি কারণে যাচ্ছে, সে কিছুই জানে না।
সে যেন এখন সম্পূর্ণ এক ঘোরের মধ্যে রয়েছে। চলতে চলতে সে সেই জঙ্গলের মধ্যে এসে উপস্থিত হয়েছে যেখানে সে সেই দিন দুপুরবেলাতেই এসেছে। এবার ধীরে ধীরে সেই বুড়ির কুটিরের সামনেও এসে উপস্থিত হলো। তার কানের সামনে এখনো বেজে চলেছে সেই মহিলার কণ্ঠস্বর। এসো রজত, আমার কাছে এসো, এসো বলছি। ঠিক তখনই বুড়ির কুঁড়ে ঘরের পিছন থেকে বেরিয়ে এলো একটা ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তির চোখ দুটো আর দুই পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ছাড়া সবটুকুই কালো চাদরে ঢাকা। ধীর পায়ে সেই ছায়ামূর্তি এগিয়ে এলো রজতের দিকে। তারপর রজতের ডান হাতটা ধরে অত্যন্ত নিচু স্বরে বলল, চল রজত, আমার সাথে চল। রজতের হাত ধরে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে কুটির ছাড়িয়ে নিয়ে গেল জঙ্গলের আরো ভেতরে। সেখানে একটা বট গাছের আড়ালে এসে তার ভেতর থেকে একটা সরু পথ দেখিয়ে রজতকে বলল, এই নে রজত, এই পথ দিয়ে সোজা নিচের দিকে নেমে পড়। কথাটা বলে সেই ছায়ামূর্তি একটা টর্চ জ্বালালো, যাতে টর্চের আলোতে সেই পথটা ভালোভাবে দেখা যায়। আর টর্চের আলোতে সুধীরের মুখটা তখন ভালোভাবে দেখা গেল। এসো রজত, আমার কাছে এসো বাবা। রজত নিজের অজান্তেই নেমে পড়ল সেই বটগাছের ভিতরের দিকে। সেই বটগাছের ভিতর দিক দিয়ে মাটির তলায় যাওয়ার জন্য একটা সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে। আর সেই সুড়ঙ্গ পথ দিয়ে নিচে একটা প্রায় অন্ধকার ঘর রয়েছে, যে ঘরে দুই প্রান্তে দুটো জ্বলন্ত মশাল টাঙানো রয়েছে। ঘরের মাঝখানে যজ্ঞের আগুন জ্বলছে। তার সামনে বসে রয়েছে একজন মহিলা। মহিলার কপালে লাল সিঁদুরের তিলক, পরনে লাল পেড়ে শাড়ি। চোখ বুজে এক মনে সেই মহিলা হয়তো কোনো মন্ত্র উচ্চারণ করছে। রজত, 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 কোথায় তুই? ঘুমের ঘোরে পাশে রজত যেখানে শুয়েছিল সেখানে হাত দিয়ে দেখল রজত সেখানে নেই। হঠাৎ করে খানিকটা অবাক হয়ে গেল রথিন। এ কি, রজত কোথায় গেল? নিশ্চয়ই বাথরুমে গিয়ে থাকবে। না, বাথরুমের দরজা তো খোলা। তবে কোথায় যেতে পারে রজ এত রাত্রে? ব্যাপারটা কেমন একটু অস্বাভাবিক লাগছে। একবার সুধীরকে ডাকবো নাকি? খানিকটা ইতস্তত ভাব করে সুধীরের ঘরের সামনে গিয়ে দুইবার সুধীরের নাম ধরে ডাকলো, সুধীর, সুধীর। কিন্তু সুধীরের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। নিশ্চয়ই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এত রাত্রে কি বা জেগে বসে থাকবে। বাধ্য হয়ে দরজায় ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। দরজা ভেজানোই ছিল, কিন্তু দরজা খুলতেই রথিন একেবারে অবাক হয়ে গেল। ঘরে সুধীর বা পূর্ণার মধ্যে কেউই শুয়ে নেই। আশ্চর্য তো, রথিনের সাথে তারা দুজনেই বা ভ্যানিশ হয়ে গেল কোথায়? এই নাও পূর্ণা, তোমার শিকারকে তোমার কাছে নিয়ে এসেছি। হঠাৎ করে সেই ঘরে যজ্ঞের আগুনের কুণ্ডের পাশে বসে থাকা পূর্ণা ধীরে ধীরে তার চোখটা খুলল। তার মধ্যে এখন কিছু ঘন্টা আগের সেই শান্ত সরল চেহারাটা আর নেই, বরং তার চোখে মুখে ফুটে উঠেছে এক উগ্র রূপ। যেন এই মুহূর্তে সে কোনো গৃহিণী নয়, একজন তন্ত্রবিদ্যায় পারদর্শী ভৈরবী মাতা। এখানে আমার পাশে এসে বস তুই। পূর্ণার কথায় রজত বাধ্য ছেলের মতো যজ্ঞের আগুনের ওপাশে বসে পড়ল। সে এখন বুঝতেই পারছে না তার সাথে বর্তমানে কি ঘটতে চলেছে। সে যেন এখন শুধুমাত্র রক্ত মাংসে গড়া একটা পুতুল মাত্র।
পূর্ণা আর সুধীর যেরকম ইশারা করছে সেই ইশারাতেই যেন চলছে সে। না, গন্ডগোল আছে। নিশ্চয়ই মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। কিছু একটা তো নিশ্চয়ই ঘটে চলেছে আমাদের অজান্তে। রথিনের মনে পড়ে গেল সেই সব ঘটনার কথা যেগুলো সকাল থেকে ঘটে চলেছে তাদের সাথে। সকালে সেই বুড়িকে ভিক্ষে দেওয়া, তারপর সুধীরের বলা সেই কাহিনী, আজ অমাবস্যার রাত ডাইনির এই গ্রামে আগমন। তবে কি সকালে স্টেশনে দেখা সেই বুড়ি আসলে সেই ডাইনি যার কথা সুধীর বলছিল? সেই কি তবে তুলে নিয়ে গেছে রজতকে? কিন্তু সে থাকতে রজতকে, আসলে রজতই তো অবিবাহিত। সুধীরের কথা মতো তো ডাইনি অবিবাহিতদেরই আক্রমণ করে, তবে তো রজতের মহাবিপদ। এই মুহূর্তে যে করেই হোক বাঁচাতে হবে রজতকে। এ কি, দরজা খুলছে না কেন? সুধীর, সুধীর, পূর্ণা, কে আছো? দরজা খোলো। সদর দরজার কাছে আসতেই অবাক হয়ে গেল রথিন। তাদের সদর দরজা বাইরে থেকে বন্ধ, অর্থাৎ এই গোটা বাড়িতে এখন রথিন একা বন্দি অবস্থাতেই রয়েছে। সুধীর, যাও ওখান থেকে জলের কলসিটা নিয়ে আসো। মারার আগে বলিকে স্নান করিয়ে শুদ্ধ করে নিতে হবে তো। আচ্ছা আচ্ছা পূর্ণা, সেটাই হবে। পূর্ণার কথা মতো সুধীর গিয়ে ঘরের এক কোনায় থাকা মাটির ভারী কলসিটা নিয়ে এসে কলসির সমস্ত জলটা ঢেলে দিল রজতের মাথায়। রজত এখন সম্পূর্ণ অবশ অবস্থাতেই রয়েছে। তার সাথে যে কি ঘটে চলেছে তার কিছুই সে বুঝতে পারছে না। নাও, এবার ওকে নিয়ে চলো হাঁড়ি কাঠের কাছে। আচ্ছা পূর্ণা, তাই হবে। ওঠ রজত, চল আমার সঙ্গে। রজতও বাধ্য ছেলের মতো কথা শুনে উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর তার সাথে এগোতেই যাচ্ছিল, এমন সময় একটা বজ্র কঠিন মহিলা কণ্ঠস্বর শোনা গেল সেই ঘরে। থাম তোরা, বন্ধ কর তোদের এই বুজরুকি। এ কি, কে আপনি? হঠাৎ করে সুধীরের পিছনের দিক দিয়ে, অর্থাৎ ঘরের ভেতরে ঢোকার যে পথটা তার সামনে, একজন বৃদ্ধা মহিলার গলার আওয়াজ শুনতে পেয়ে সুধীর অবাক হয়ে সেদিকে তাকালো। সেদিকে তাকাতেই সে আশ্চর্য হয়ে গেল। একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে রয়েছেন সেখানে, হাতে লাঠি, পরনে জীর্ণ সাদা শাড়ি, মুখের চামড়া কুঁচকে গেছে। তবে বৃদ্ধার চোখ দুটো এই অন্ধকারেও কেমন জল জল করছে। আমাকে চিনতে পারলি না বুঝি? অবশ্য না চেনারই কথা। তখন তো তোদের বয়স অনেক কম ছিল। সুধীরের মনে হলো বৃদ্ধা যেন তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অবশ্য বৃদ্ধার মুখে আর একটিও দাঁত অবশিষ্ট নেই। রজত তখন অচেতন অবস্থায় পড়ে গিয়েছে মেঝের ওপরে। এইখানেতেই, এই জঙ্গলের ভেতরে বাড়ি ছিল আমার। এই জঙ্গলের মধ্যে আপনার বাড়ি ছিল? এই এই আপনি কে বলুন তো? সুধীর, ওই বুড়ির কথা তুমি শুনো না। তোমার যেটা কাজ তুমি সেটাই করো। তুই চুপ কর বলছি, ডাইনি মেয়ে ছেলে। সকলে আমাকে ডাইনি সন্দেহে পুড়িয়ে মেরেছে। আসল ডাইনি তো তুই, শয়তান বেটি। গ্রামের যুবক ছেলেদের মন্ত্র বলে এখানে টেনে নিয়ে এসে তাদেরকে জীবন্ত বলি দিচ্ছিস শুধুমাত্র ক্ষমতার জন্য। তন্ত্রবিদ্যার শক্তিকে কাজে লাগিয়ে ধনবান হয়ে উঠবি বলে তোদের তো লজ্জা লাগা উচিত। দেখুন দেখুন, আপনি যেই হন না কেন। চুপ,
একদম চুপ কর তুই। সুধীর বলার আগেই চিৎকার করে তাকে থামিয়ে দিলেন বৃদ্ধা। বউ যেটা বলছে সেই কথাটাই চলছিস। তোর বউয়ের কথাটাই তো তন্ত্রবিদ্যার প্রয়োগ করে মেরেছিস তোর মাকে। এরপর গ্রামের ছেলেদেরকে মেরে এখানে মাটি চাপা দিয়ে রেখে দিচ্ছিস সকলের অজান্তে, কি না তোরা বড় লোক হবি বলে। ওরে, তন্ত্রবিদ্যা অত নিম্ন শ্রেণীর সাধনা নয় রে, ওটা উচ্চ মার্গের সাধনা। আমি সেদিন তন্ত্র চর্চা করছিলাম গ্রামের ছেলেদের সেই মারণ রোগের হাত থেকে বাঁচানোর জন্য, গ্রামের আর কোনো ছেলেকে যেন মরতে না হয়। সেই কারণেই আমি আমার তন্ত্রবিদ্যার প্রয়োগ করছিলাম, আর গ্রামের লোকেরা ভুল করে। আর তোরা এখানে কি করছিস? ধিক জানাই তোদের, ধিক ধিক। তোদের মতন ছেলেকে আসলে কি বলে জানিস তো? স্ত্রৈন্য। দেখুন, আপনি যেই হন না কেন, আপনাকে সাবধান করে দিচ্ছি, আমাদের কাজে বাধা প্রদান করবেন না, নইলে কিন্তু। নইলে নইলে কি করবি তুই বেটি? দেখি তোর কত ক্ষমতা, আজকে দেখা আমাকে। তোদের পাল্লায় পড়ে আর কোনো নিরীহ মানুষকে এইভাবে প্রাণ হারাতে দেব না। শেষের কথাটা বলার সময় বুড়ির চোখ যেন আরো কিছুটা জলজল করে উঠল। তবে রে বুড়ি, আজ তোর শেষ দিন। কথাটা বলে পূর্ণা এদিক ওদিক তাকিয়ে পাশে পড়ে থাকা খাড়াটা তুলে নিয়ে দৌড়ে এলো বুড়ির দিকে। বুড়ি তার হাতের লাঠিটা এগিয়ে ধরল পূর্ণার দিকে, আর সেই লাঠি থেকে এক অদ্ভুত নীল শিখা বেরিয়ে সেটা আঘাত করলো পূর্ণার বুকে। পূর্ণা সেই আঘাত সহ্য করতে না পেরে পড়ে গেল মেঝেতে। পূর্ণা, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? আগে পূর্ণা, পূর্ণা। পূর্ণার এই অবস্থা দেখে তার কাছে ছুটে গেল সুধীর। সাবধান করে দিয়েছিলাম তোর বউকে, তোর বউ শোনেনি। তুইও সাবধান হয়ে যা, নয়তো মারা পড়বি। বটে, তুই আমাকে মারবি? তোর এত বড় সাহস! দেখ এবার আমার তন্ত্রবিদ্যার প্রয়োগ। পূর্ণা উঠে দাঁড়িয়ে চোখ বুজে কয়েক মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকলো। সেই সময় তার ঠিক সামনে, তার বুকের কাছাকাছি শূন্য একটা গোলাকৃতির লাল আগুনের পিণ্ড তৈরি হলো। দুহাত দিয়ে সেই আগুনের পিণ্ডটাকে ধরবার কৌশল করে পূর্ণা সেটা ছুঁড়ে দিল সেই বৃদ্ধার দিকে। কিন্তু সেই আগুনের পিণ্ড বৃদ্ধার পুরোপুরি সামনে এসে পৌঁছানোর আগেই বৃদ্ধার লাঠি থেকে বেরোনো নীল জ্যোতিতে সেটা ভেঙে গেল। মা, মা, না, মা, আমাদের আমাদের মারবেন না মা। আমাদের আমাদের ভুল হয়ে গেছে মা। দয়া করে, দয়া করে আমাদের ছেড়ে দিন মা, আমাদের ছেড়ে দিন। ব্যাকুলভাবে বৃদ্ধার পা জড়িয়ে বসে কথাটা বলে উঠল সুধীর। হ্যাঁ মা, আমাদের ক্ষমা করে দিন। কথা দিচ্ছি আর কোনোদিন এরকম ভুল করব না। এই গ্রামের কাউকে আমরা মারবো না। ক্ষমতার লোভে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম মা। পূর্ণাও হাত জোর করে ব্যাকুলভাবে বলে উঠল কথাটা। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, তখন তোদের এইবারের মতন ক্ষমা করে দিচ্ছি। মনে রাখিস, মানুষ তখন ওই প্রকৃত তন্ত্র সাধক হয়ে উঠতে পারে যখন তারা তাদের প্রদত্ত বিদ্যা মানুষের ক্ষতির কাজে না লাগিয়ে মানুষের উপকার সাধনের পথ বেছে নেয়। নে, এখন আমি যে রকমটা বলছি সেই রকমটা কর তোরা। না, এই দরজা তোর কিছুতেই খুলছে না। এখন কি করব? দরজাটা ভেঙে ফেলবো? না না, সেটা কি ঠিক হবে? কিন্তু তা না হলে রজতকে যে, জানি না রজত এখন কোথায়, সে বেঁচে আছে না মারা গিয়েছে। এই সুধীররাও বা কোথায় যে গেল। এইসব বলতে বলতেই হঠাৎ করে বন্ধ দরজাটা খুলে গেল বাইরে থেকে। এই কি সুধীর, তুই? রজত কোথায়? দরজার বাইরে সুধীর আর পূর্ণাকে দেখে অবাক হয়ে কথাটা বলে উঠল রথিন।
সেটা তো আমিও ভাবছি রথিন। ওর চিৎকার শুনেই তো আমরা ওকে খুঁজতে বাইরে বেরিয়ে এসেছি, কিন্তু ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। চিৎকারের আওয়াজ? কই, আমি তো কিছুই শুনতে পাইনি। ঘরের দরজাটাও বা বন্ধ করে দিয়েছিলি কেন তোরা? হ্যাঁ, আরে না না না, আমরা বন্ধ করিনি, আমরা তো বাইরেই বেরিয়েছিলাম। ওটা হয়তো ওই আপনা থেকেই বন্ধ হয়ে গিয়েছিল। মাঝে মাঝে এরকমটা হয় জানিস। আর তুই ঘুমিয়েছিলিস বলে হয়তো রজতের চিৎকারটা শুনতে পাসনি। সুধীর এই গুছিয়ে মিথ্যে কথা বলার ব্যাপারে খুব পারদর্শী, তাই তার মিথ্যেটা রথিনের কাছে ধরা পড়ল না। কিন্তু রজত সে কোথায়? তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় ওই জঙ্গলের ধারে হয়তো ওই ডাইনি আজ রজতকে। হ্যাঁ, না না, এরকমটা হতে পারে না। শিগগির শিগগির চলো, রজতকে যে করে হোক বাঁচাতেই হবে। তিনজন মিলে প্রায় দৌড়েই গেল রজতকে খুঁজতে। তবে এই গরমের মধ্যে পূর্ণার পরনে কালো চাদর যে তার লাল পেড়ে শাড়িকে আড়াল করার জন্য রয়েছে, আর সুধীরের হাতে টর্চ কেন রয়েছে সেটা যদি রথিন একটু ভেবে দেখত, তবে তাদের দুজনের অভিনয়টাই হয়তো সে ধরে ফেলতে পারত। রজত, 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 কি হয়েছে তোর? তুই এরকম অচৈতন্য অবস্থাতে এখানে পড়ে রয়েছিস কেন? জঙ্গলে সেই কুটিরের সামনে রজতকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে কথাটা বলে উঠল রথিন। পূর্ণা সুধীরও এগিয়ে এলো তাকে সাহায্য করার জন্য। রজত, রজত, কি হয়েছে তোর? চোখ খোল, চোখ খোল তুই, রজত। হ্যাঁ, এই কি, আমি কোথায়? আমি আমি এখানে কিভাবে এলাম? ধীরে ধীরে চোখ খুলল রজত। স্পষ্টতই বোঝা গেল কিছুক্ষণ আগের ঘটনার কথা রজতের কিছুই মনে নেই। যদি তার সবকিছু মনে থাকতো তবে সে স্বাভাবিকভাবেই বুঝতে পারত যাদের সে বন্ধু ভেবে অতিথি হিসাবে বেড়াতে এসেছিল তাদের বাড়িতে, তারাই কিছুক্ষণ আগে তাকে মেরে ফেলতে উদ্যত হয়েছিল। দেখো, ওর চোখ খুলছে। কিচ্ছু হয়নি আমাদের রজতের, ও সুস্থই আছে। ওই ডাইনি কিচ্ছু করতে পারেনি রজতের। কিচ্ছু হয়নি তোর, কিচ্ছু হয়নি রজত। ওঠ ওঠ রজত, বাড়ি চল। বাড়ি গিয়েই না হয় সব কথা বলা যাবে। এখন চল। তিনজন মিলে ধরাধরি করে তুলল রজতকে। রজত বুঝতে পারল সে এখন বড়ই ক্লান্ত, তাই বন্ধুদের সাহায্য ছাড়া মাটি থেকে উঠে দাঁড়াতেও বেশ কষ্ট হচ্ছিল। ওঠ রজত, ওঠ, সাবধানে সাবধানে। ওদের চারজনের মধ্যে কেউই তাদের ঘর থেকে মাত্র হাত কয়েক দূরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে দেখতে পাচ্ছে না। দেখবে কি করে? সেই বৃদ্ধাকে যে বহু বছর আগে এই গ্রামের লোকেরা এই ডাইনি সন্দেহে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। সে আসলে নিজের তন্ত্রবিদ্যার প্রয়োগ করে গ্রামের লোকেদের সাহায্য করেছিল। তাদের গ্রামে থাকা সেই মারণ রোগের ভয়ানক ভাইরাসকে দূর করতে সফল হয়েছিল। তাই সেই জন্যেই গ্রামের আর কোনো যুবক আর প্রাণ হারায়নি। আজও তো রজতের এই অবস্থার জন্য সকলেই এই মৃতা বৃদ্ধাকেই সন্দেহ করবে, কিন্তু কেউই আসল সত্যিটা জানতে পারবে না। তিনিই তো বারণ করে দিয়েছেন সুধীর আর পূর্ণাকে কাউকে সত্যিটা না জানাতে, কারণ সত্যিটা জানতে পারলে হয়তো এই গ্রামের লোকেরা ক্রুদ্ধ হয়ে পূর্ণা আর সুধীরেরও ক্ষতি করে দিতে পারে। তিনি চান না গ্রামের আর কারো প্রাণ যেন অকালে এইভাবে যন্ত্রণাদায়কভাবে না যায়। তার চেয়ে বরং গ্রামের দুইজন যুবকের মৃত্যুর জন্য সকলে যদি তাকে দোষ দেয় তো ঠিক না। মরার পর কেই বা কি ভাবলো তাতে আর কিছুই আসে যায় না। হয়তো তিনি অনেক আগেই সুধীরদের সামনে চলে আসতে পারতেন, প্রাণে বাঁচাতে পারতেন সেই যুবকদেরও, কিন্তু তিনি আসেননি। সেটা কিছুটা রাগের কারণ। সেই যুবকরা এই গ্রামেরই ছিল। এই গ্রামের মানুষরাই তো মেরেছে তাকে, কিন্তু রজত সে তো গ্রামের কেউ ছিল না। তবে তাকে পরিস্থিতির শিকার হয়ে কেন দুজন উন্মাদের হাতে প্রাণ হারাতে হবে? সকালবেলা তাকে দেখে তো বেশ ভালোই মনে হয়েছিল বৃদ্ধার। কথাগুলো মনে মনে ভেবে মৃদু হেসে
লাঠিতে ভর দিয়ে পেছন ঘুরে বৃদ্ধা চলতে চলতে সেই কুটিরের পিছনে মিলিয়ে গেল। অনেক ধন্যবাদ শ্রোতা হিসেবে উপস্থিত থাকার জন্য। আপনাদের কিছু জানানোর থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।